হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো এই দ্বিতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে প্রশ্ন আসবেই পরীক্ষায়। তো দেখো, এই অধ্যায় থেকে কি কি আগে বেসিকটা জানতে হবে। তো তার আগে যেহেতু এই অধ্যায়টির নাম লেনদেন, লেনদেন কাকে বলে এটা আগে বুঝতে হবে। লেনদেনটা কি এটা আগে বুঝতে হবে। উম, যদি কোনো ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। কি হবে? কোনো ঘটনাই যদি ব্যবসায়ের অর্থের অবস্থার মানে আর্থিক কোনো অবস্থার পরিবর্তন করা হয়, যদি অর্থ কমেও বা বাড়ে, যাই হোক না কেন, যদি অর্থ বাড়ে বা কমে, বাড়লে বা কমলে যাই হোক না কেন, যদি প্রভাবিত করে সেইটাই লেনদেন। সেটাই কি? লেনদেন। তাহলে আর একটা বিষয় হলো লেনদেন কাকে বলে, এটা ঠিক। এই পরের বিষয়টি হলো লেনদেন কয় প্রকার। লেনদেন দুই প্রকার। আর একটা বিষয় সেইটা হচ্ছে লেনদেন শব্দের আবিধানিক অর্থ হলো দেওয়া নেওয়া। কি? দেওয়া নেওয়া। কেউ কিছু দিল, আমি তাকে কিছু দিলাম আর নিলাম, এরকম তো। টাকা আমি দিব, কিছু কিনবো, বা টাকা আমাকে দিবে, কিছু কিনবে, এইটাই লেনদেন। ওকে। তাহলে এই লেনদেন অধ্যায়ে আমরা কি কি পাবো আগে সেইটা দেখি। আমরা কি কি ধরনের প্রশ্ন এখান থেকে পাবো, বেসিক তো শিখাবোই এখন। তার আগে এইটাই তো বেসিক, যে কি কি প্রশ্ন পাবো এটাও বেসিকের ভেতরে একটু পড়ে। কি কি আমরা পাবো, কোন কোন ধরনের প্রশ্ন পাবো সেইটা আমরা এক নজরে একটু দেখি। ক দাগে কোন ধরনের প্রশ্ন পড়বে এবং খ এবং গ দাগে কোন ধরনের প্রশ্ন পড়বে। তো কতে মূলত এই ধরনের প্রশ্ন আসে যে যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয়ত, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তৃতীয়ত, ক্রয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। চতুর্থ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এই চারটা ক দাগে আসে, সব থেকে বেশি আসে এই চারটা। তাহলে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়, যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, বা ক্রয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এই চারটা যদি ভালো করে বোঝা যায়, ক দাগে 2 মার্ক নিশ্চিত। খ দাগে কি আসে? খ দাগ আর গ দাগ সেম, মানে খ দাগেও আসতে পারে, গ দাগেও আসতে পারে, একই। খ দাগেও 4 মার্ক, গ দাগেও 4 মার্ক। তাহলে খ আর গ দাগে কি আসবে? হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। কিভাবে করে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব? অবশ্যই দেখাবো। হিসাবের প্রত্যেকটা শ্রেণী দেখাতে বলবে, তার হয়তো আর একটা কি বলবে, যে উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে লেনদেনগুলো শ্রেণী দেখাও। এই লেনদেনগুলো কোন শ্রেণীর সেটা দেখাতে হবে। তারপরে আসবে আসবে যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। কি? মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এবার আর একটা আসে আধুনিক পদ্ধতিতে হিসাবের কারণ সহ ব্যাখ্যা করো। তো এই চারটা যে ভালো করে পড়বে তা এমনি পারবে সে। খ আর গ থেকে এই চারটাই আসবে ঘুরে ফিরে এই লেনদেনের অধ্যায় থেকে। তো খুব মনোযোগ সহকারে, গভীর মনোযোগ দিয়ে এগুলো শিখতে হবে। তো ক দাগে ওই চারটা প্রশ্নের ভেতর থেকে আসবে, খ দাগে অথবা গ দাগে, মানে এই খ দাগে আর গ দাগে দুইটা প্রশ্ন এই চারটা থেকে আসবে। ওকে। মানে খ দাগেও আসতে পারে, গ দাগেও আসতে পারে। ওকে। হ্যাঁ। তাহলে এইবার তার আগে বেসিকটা কি? লেনদেন কাকে বলে, লেনদেন শব্দের অর্থ দেওয়া নেওয়া, এগুলো এমসিকিউ তে আসে। লেনদেন দুই ধরনের, একটা বাহ্যিক লেনদেন, বহিস্থ লেনদেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। এই বহিস্থ লেনদেন বা বাহ্যিক লেনদেনটা কি? এটা হলো ব্যবসায়ের বা কোনো প্রতিষ্ঠানের বাইরের সকল ঘটনাকে বাহ্যিক লেনদেন বলা হয়, বাইরের সাথে যে ঘটে। আর ভেতরের আর অভ্যন্তরীণ লেনদেন মানে হলো প্রতিষ্ঠানের ভেতরে কোনো ঘটনা যদি সংঘটিত হয় ওটা লেনদেন। তো আর একটা জিনিস বলেছি, যে কোন ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করে বলেছি না। আর কোনটা লেনদেন, এটা দেখো, এটা তো ক দেখি, কিন্তু এটার একটা কারণ আছে। এটা বুঝতে হবে আগে। কি বুঝতে হবে? এটা হলো কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয়, আমি বলছিলাম কিন্তু। তাহলে কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন না, এগুলো কিভাবে চিনবো ভাই? মূলত
কোনগুলো লেনদেন নয় এটা আগে বুঝতে হবে। আর বাকি যেগুলো পড়ে থাকবে এগুলো তো সবই লেনদেন, তাই না? তো তিনটা, মাত্র তিনটা, এই তিনটা যদি জানা থাকে তো কোনগুলো লেনদেন নয় এমনি জানতে পারবে। ওকে, তা কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয় দেখো। এই যে এইগুলো লেনদেন নয়, এই তিনটা লেনদেন নয়। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, মালিকের ব্যক্তিগত কথা যদি থাকে, আর 10,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ দেওয়া। তাহলে এই কথা দ্বারা কি বোঝাচ্ছে, তিনটার কথা কেন বললাম আমি? এই তিনটার কথা বলার কারণ হলো যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, ধরো 15,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এই ফরমায়েশ প্রদান কথাটার অর্থ হলো, ধরো আমি অর্ডার দিলাম কোনো কিছু, কি ধরো একটা ধরো 500 বইয়ের আমি অর্ডার করলাম। এই অর্ডার করেছি কিন্তু আমি কিন্তু এখনো কিনি নাই, মানে টাকা তাকে দিই নাই বা মাল আমি হাতে পাইনি। আমি জাস্ট অর্ডার দিছি বা ফরমায়েশ প্রদান করেছি তাকে। ওকে, আমি তাকে অর্ডার করছি, বুঝতে পারছো? তাহলে এই জন্য বললাম যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ওকে, দ্বিতীয়ত, মালিকের ব্যক্তিগত কথা যদি উল্লেখ থাকে, এই কথা কেন বললাম? এর কারণ হলো মালিকের ব্যক্তিগত অর্থ হতে ধরো চুরি, মালিকের ব্যক্তিগত অর্থ হতে চুরি হয়ে গেল টাকা, এটা তো প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নাই। এটা তো মালিকের ব্যক্তিগত, এটা তো আমাদের দেখার বিষয় না, ও মালিকের বিষয় সেটা। মালিকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মেরামত খরচ 500 টাকা, তো এটা তো মালিকের ব্যক্তিগত ব্যাপার। মালিকের ছেলের বেতন দেওয়া হলো মালিকের টাকা থেকে, এটাও তো মালিকের ব্যক্তিগত অর্থের বিষয়, এটা তো আমাদের দেখার বিষয় না। তারপরে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা তো মালিকের ব্যাপার, এটা তো মালিক করলো, ব্যক্তিগত কথা উল্লেখ আছে, এই জন্য এটা লেনদেন হবে না। ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল ঘটনাই লেনদেন হিসেবে গণ্য করা হয়। তো এইবার 10,000 টাকা বেতনের একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, 10,000 হোক 15,000 যাই হোক, ম্যানেজার তো নিয়োগ দিল মাত্র, না প্রতিষ্ঠান থেকে টাকা তাকে বেতন হিসেবে দিল, না সে বেতন নিল, জাস্ট তাকে নিয়োগটা দেওয়া হলো এখন। কিন্তু উম, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন কিন্তু হয় নাই, এটাই হলো লেনদেন নয়। তাহলে এই তিনটা যে লেনদেন নয় তার প্রমাণ পাওয়া গেল, এই তিনটা বেশি আসে, এই জন্য এই তিনটা লিখছি। ওকে, তো এইবার আসি যে লেনদেন কোনগুলো। আচ্ছা, এই তিনটা বাদে বাকি সবই লেনদেন, এই তিনটা বাদে কি বাকি সব লেনদেন। আর একটা কথা, বইটা কিন্তু লেনদেন লিখছি, বৈশিষ্ট্য লেখা আছে, ওইটা কিন্তু ওইটা সম্পর্কে আমি কেন বললাম না? ওইটা সম্পর্কে বললাম না কারণ কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় এই টেকনিকে আগে তো চেনো, তারপরে লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে তুমি ধারণা রাখো, সমস্যা নেই। যে প্রথম কথা কথা হলো আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না, সমস্যা নেই। তাই এই তিনটে তো লেনদেন নয়, আর বাকি সবই লেনদেন। ওকে, ব্যাস, এবার তুমি বৈশিষ্ট্যগুলো দুই একটা পড়ে নিও, ঐতিহাসিক ঘটনা হোক, দুতরফা দাখিলা পদ্ধতি হোক, দ্বৈত সত্তা হোক, যাই হোক ভাই তুমি পড়ো, সমস্যা নেই, কিন্তু এই টেকনিকটা অবলম্বন করলেই হয়। ওকে, তো এইবার লেনদেন শনাক্তকরণ শেষ, এই অধ্যায়ের লেনদেন চেনা পরিচিতি শেষ হলো। এবার এই অধ্যায়ের আরো কি কি পাবো? এই অধ্যায়ে পাবো হিসাব সমীকরণ। কি পাবো? হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণটাকে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখন বোঝাবো, তারপরে কিন্তু অঙ্ক করব। ওকে, তো প্রত্যেকটা প্রশ্ন আগে বুঝি, হিসাব সমীকরণটা কি? হিসাব 5 প্রকার: 1, 2, 3, 4, 5। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। তো সম্পদ কোনগুলো? নগদ টাকা, ব্যাংকে টাকা জমা, আসবাবপত্র, জমি জমা, সোনা দানা, গহনা, সবই কিন্তু সম্পত্তি বা সম্পদ। ওকে, এবার সম্পদ কিন্তু সুনাম ও সম্পদ হতে পারে, ট্রেডমার্ক সম্পদ, মানে এইগুলো হচ্ছে ব্যবসার সম্পদ হিসেবে কাজ করে। আমার একটা সুনাম আছে, এটা একটা সম্পদ না? আমার একটা ট্রেডমার্ক করে রাখলাম বা আমি একটা পেটেন্ট করে রাখলাম, এগুলো কিন্তু ফিনান্সে আছে, আমি এগুলো পড়াবো, ঠিক আছে? তো এইবার এইগুলো কিন্তু হলো। এবার মালিকানা সত্ত্বটা আমি কিন্তু বলি নাই এখনো, মালিকানা সত্ত্ব বলতেছি। এবার আয়, ব্যয়। তো আয় আর ব্যয়টা কি এটা সবাই জানে। তো মালিকানা সত্ত্বটা কি? মালিকানা সত্ত্ব হলো মালিকের একটা সত্ত্ব, মালিকের টাকা পয়সা, সেটা এবার এইটা কিভাবে নির্ণয় করতে হয়? এটা নির্ণয় করতে হয় এইভাবে: মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন,
এবার এই মূলধন কি? এই মূলধন হলো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে বা কোনো কাজ শুরু করার আগে যদি কোনো টাকা, কোনো কিছু, কোনো সম্পদ যাই হোক যেটা নিয়েই ব্যবসা শুরু করা হয় ওইটাই হলো মূলধন। ওকে, তারপরে যোগ আয়। আয় মানে কি? ওই তুমি যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো সেইটার সাথে যা আয় হলো সেটাকে যোগ করে দেয়, সবাই করে, যোগ করে, স্বাভাবিকভাবে চিন্তা করো। তার সাথে কি করে যা ব্যয় হলো এটা কিন্তু বাদ দেয়, যা ব্যয় হয় ওটা কি করে, ওটা কিন্তু বাদ দেয়। এবার উত্তোলনটা কি? উত্তোলন হলো এই ব্যবসা চলাকালীন সময়ে মালিকের টাকার যদি প্রয়োজন হয়, মালিক কিন্তু এসে ব্যবসা থেকে টাকা নিয়ে যায় অনেক সময়, ওইটাই হলো উত্তোলন। ওই হিসাবটা এক জায়গায় করা থাকে, ওইটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যেইটাই হবে ওইটাই হলো মালিকানা সত্ত্ব। তো গাইডে কিন্তু এলোমেলো ভাবে এই নিয়মে করা থাকে, কিন্তু এলোমেলো ভাবে কিন্তু করা থাকে। তোমরা কিন্তু সিরিয়ালে এই এই সূত্র অনুযায়ী কিন্তু করবা। ওকে, তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো কিন্তু ক্লিয়ারলি। ওকে, তো এইবার হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এই আর এইবার এই যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য। ওকে, তাহলে এইবার তোমাদের বইতে কিন্তু লেখা আছে এ সমান সমান এল প্লাস ই, এটা কিন্তু লেখা আছে। এটা অনেকেই কিন্তু এর অর্থটা জানে না, যারা নতুন তারা তো আরোই জানে না। তো দেখো কি হলো এখানে, এই যে এই সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এইটাকে বোঝাই দিই। সম্পদ সমান মানে সম্পদের সমান সমান হবে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে যা হবে তাই। দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে যা হবে সম্পদের ঘর একাই তাই হবে। ধরো এইখানে এইখানে ধরো আছে 100 টাকা, তো এইখানে 50, এইখানে 50, দায় 50 আর মালিকানা সত্ত্ব 50 মিলে 100 হলো না? এইখানে কিন্তু সমান সমান হয়ে গেল। আশা করি এই পর্যন্ত বেসিকটা আগে ঠিক করো। তাহলে এইটা, এটা হলো। এইবার তারপরে এখানে যে এ সমান সমান এল প্লাস ই লেখা থাকে, এটা কি? এ সমান সমান এল প্লাস ইটা যে লেখা থাকে এটা আবার কি, তাই না? দেখো, এ সমান সমান এল প্লাস ই হলো এই যে এই পাঁচটা হিসাবের ইংরেজি নাম আগে বুঝতে হবে। পাঁচটা হিসাবের কি ইংরেজি নাম? ইংরেজি নাম হলো সম্পদের ইংরেজি, বইটা আছে আমি এই জন্য লিখছি না, বইটা সবাই একটু খুলে, এই যারা অনলাইনে ভিডিও দেখো ভাই, রাস্তাঘাট না দেখে বইটা খুলে তারপরে টেবিলে বসে, চেয়ার টেবিলে বসে তারপর ভিডিও দেখে খাতা কলম নিয়ে লিখে লিখে পড়বা। এইবার সম্পদ, সম্পদের ইংরেজি হলো অ্যাসেট। সম্পদের ইংরেজি কি? অ্যাসেট মানে সম্পদ। ওকে, এই জন্য এ। দায়ের ইংরেজি হলো লাইবিলিটিস। দায়ের ইংরেজি কি? লাইবিলিটিস মানে দায়, এই জন্য এল। ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, ইকুইটি মানে ওনার্স ইকুইটি, ওনার্স ও ই, এটা কিন্তু ইন্টারমিডিয়েট ও ই লেখা থাকে, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। ওকে, এবার আয়ের ইংরেজি হচ্ছে এক্সপেন্সেস মানে আয়। এক্সপেন্সেস মানে কি? সরি সরি সরি, রেভিনিউ মানে আয়, এক্সপেন্সেস মানে ব্যয়। আই এম সো সরি, রেভিনিউ মানে আয় আর এক্সপেন্সেস মানে ব্যয়। আমি আগেরটা আগে ওই পরেরটা আগে বলে দিচ্ছি। এক্সপেন্সেস মানে কি? ব্যয়, আর রেভিনিউ মানে আয়। ওকে, তাহলে এই যে এটা হলো কিন্তু হিসাব সমীকরণ। এইবার যদি বলে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি? হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি? এই এই যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ দেখো আমি লিখতেছি কিন্তু, এ সমান সমান এল প্লাস, এইখানে কিন্তু এটা লেখে না, এটা কি আর লেখে না। কেন লেখে না? এখানে কি লেখে? এখানে লেখে সি প্লাস আর মাইনাস এল মাইনাস, কি লেখে? মাইনাস ডি। এবার এইটা কেন লেখে আর এটার অর্থ বা কি? এটা কেন লেখে, এটার অর্থ বা কি? এটা কিন্তু খুবই সোজা। কিভাবে এই টেকনিকটা আমি কিন্তু শেখাই দিই, আগে বোঝার চেষ্টা করো। আমি আবার বলতেছি কিন্তু, এ সমান সমান, আর যারা একটু বোঝো নাই তারা ভিডিওটা টেনে টেনে বারবার দেখো, আমি বারবার তো বলতে পারতেছি না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে।
সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, ওকে। অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, মানে ইকুইটি আর কি, তোমাদের ইকুইটি লেখা আছে বইতে, ইন্টারমিডিয়েট এর অনার্স ইকুইটি লেখে। ওর উপরে যারা যারা অনার্সে পড়ে তাদের অনার্স ইকুইটি লেখে। ওনার্স মানে মালিক ও সত্ত্বাধিকারী, এটা বোঝায়। আর আয় আর ব্যয়, এক্সপেন্সেস আর রেভিনিউ, তাই তো। রেভিনিউ মানে আয়, এক্সপেন্সেস মানে ব্যয়। এবার একটা বিষয় খেয়াল করো, এখানে মালিকানা সত্ত্ব নির্ণয়ের একটা কি সূত্র শিখাইছিলাম কিনা, মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন, শিখাইছিলাম না? ই মানে কি, ই মানে মালিকানা সত্ত্ব বা ইকুইটি না? এই কারণে এই সূত্রটার সংক্ষিপ্ত মানে ইংরেজি অ্যালফাবেট দিয়ে যেটা হয় এইখানে লিখছে কিন্তু। যেমন মূলধন, ক্যাপিটাল মানে মূলধন, ক্যাপিটাল মানে রাজধানী না, কিন্তু ক্যাপিটাল মানে মূলধন। কমার্সের স্টুডেন্ট, এটা আর্টসের স্টুডেন্ট ক্যাপিটাল বললে বলবেন রাজধানী, আর কমার্সের স্টুডেন্ট কি হয়, ক্যাপিটাল বললে কি বোঝে, মূলধন, ওকে। তারপরে ক্যাপিটাল মানে মূলধন। আয়, রেভিনিউ মানে কি, রেভিনিউ মানে আয়, এই জন্য সি প্লাস আর, এই যে মূলধন যোগ আয় ছিল কিনা, মাইনাস ব্যয়, এই যে মাইনাস লাইন, সরি এক্সপেন্সেস, ই মাইনাস ই আর মাইনাস ডি, ড্রয়িং, ড্রয়িং মানে উত্তোলন, ড্রয়িং মানে উত্তোলন, ড্রয়িং মানে কি, উত্তোলন, ওকে। এই যে হিসাব সমীকরণটা কি, এটা একটু বোঝা হলো তাই না, এর ছক কিভাবে কাটে ওটা দেয়া মানে, কিন্তু আগে এইটুক তো বোঝার চেষ্টা করো বেসিকটা ঠিক আছে কিনা। এইবার এইটা হলো হিসাব সমীকরণের মূল বিষয়বস্তু। আর একটা বিষয় কিন্তু বইতে লেখা আছে, হিসাব সমীকরণের ছক কাটার আগে, ওইটা উপরে এক ছকের উপরে দেখো লেখা আছে, ওইটা কি লেখা আছে, ওইখানে লেখা আছে যে একটি সম্পদ বাড়লে অপর সম্পদ কমে, একটি সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, ক্রস। ওই নিয়মটা মুখস্থ করার দরকার নেই, আমি একটা নিয়ম দেখাই দিব অঙ্ক করানোর সময়, ওকে। তো মানে এই শখ, প্রত্যেকটা শখ আমি পরে আমি দেখাই দিব না, ঠিক আছে, আগে বেসিকটা দেখাই অধ্যায়গুলোর। হ্যাঁ, অধ্যায়গুলো সম্পর্কে একটু বিস্তারিত তো বলার প্রয়োজন, বিস্তারিত না জেনে ভাই কোনো বই, জেনারেল ম্যাথ হোক, হিসাব বিজ্ঞান হোক, বা বাংলা বই হোক, পুরো বিষয়টা টিচাররা কিন্তু আগে উপস্থাপন করে ক্লাসে এসে, যে করে না ভাই সেটার বিষয়টা আলাদা, কিন্তু যারা ভালো টিচার তারা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের বেসিক গুলো আগে ক্লাসে এসে উপস্থাপন করবে, পরে শিখাবে বা পরে আছে করাবে, এটাই হলে ভালো হয়, তাই না, সব থেকে সুবিধা হয় সবার জন্য। তাই পুরো বিষয়টা আগে ভালো করে আয়ত্ত করতে হবে। তো আগে প্রথম পর্বে আমি কি বলেছিলাম, পুরো বই যদি আয়ত্ত করতে হয়, পুরো বই যদি আয়ত্ত করতে হয় তাহলে কি করতে হবে, লেনদেন আর জাবেদা আর হিসাব সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। যে করেই হোক, এই যে লেনদেন কোনগুলো, এই যে এই তিনটে বাদে সবই লেনদেন, ওকে। এবার হিসাব কি, এই পাঁচটা হিসাব, দুনিয়ায় যদি 5,000 শ্রেণীও থাকে, মানে যাই যত ধরনের টপিক থাকুক না কেন এই পাঁচটার ভিতরেই আসবে কিন্তু, মানে তুমি যেখানেই যাও, অনার্স, ইন্টার, এসএসসি, যাই বলো না কেন সব জায়গায় পাঁচটা হিসাবই, আর হিসাব বিজ্ঞান সমস্ত বই নিয়ন্ত্রণ করে এই পাঁচটা হিসাব, ওকে। তাহলে হিসাব 5 প্রকার, ওকে। এবার জাবেদা, এই হিসাবগুলোর থেকেই কিন্তু জাবেদাটা আমি কিভাবে করতে হয় দেখা, মানে এই জাবেদাটা লেনদেন থেকে মূলত জাবেদাটা করতে হয়, এই জাবেদার আলাদা পর্ব আছে ওইটা দেখো, ওকে। জাবেদা গেল। এইবার মানে জাবেদা কিভাবে করে, ঠিক আছে। তাহলে এই লেনদেনের এই অধ্যায় এই বেসিক গুলো সম্পর্কে কিন্তু গেল। তারপরে কোন প্রশ্নটা ছিল, লেনদেনগুলোর হিসাবের শ্রেণী দেখাও, কি বললো, হিসাবের শ্রেণীগুলো দেখা যায়, হিসাব তো 5 প্রকার, তো এর হিসাবের শ্রেণী কি, মানে শ্রেণী হলো কোনটা কোন হিসাবের মধ্যে পড়ে ওইটা জাস্ট দেখানো, ওইটা জাস্ট কি দেখানো, হ্যাঁ। তারপরে লেনদেনগুলোর হিসাবের কারণ সহ ব্যাখ্যা করো, কারণ সহ কি ব্যাখ্যা করব, হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়লো জাস্ট ওইটা লিখতে হবে, ওকে। আমি প্রশ্ন বোঝানোর সময় আমি এইগুলো দেখবো না, ঠিক আছে। এবার হিসাব সমীকরণ, তো এবার মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হবে, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে এই যে এই সূত্রটাতে, যেখানেই হোক না, যেইখানে হিসাব বিজ্ঞানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেইখানেই বলবে মালিকানা সত্ত্ব নির্ণয় করে ধরেন এটা করো, ওকে। তো আশা করি বুঝতে পেরেছো, মানে এই বেসিক গুলো শেখার পরে, জাবেদা টাবেদা এইগুলো শেখার পরে যখন বইটা ধরবা তখন পানির মতো সহজ লাগে, ওকে। তো এইবার এই হিসাব, এই অধ্যায়ের হিসাবের বা পণ্য ক্রয় বিক্রয়ের কিছু প্রমাণ্য দলিল আছে, চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট আছে কিনা,
আছে তো। এবার এইগুলো কিন্তু অনেকের প্যাচগোছ মনে হতে পারে, অনেকের কাছেই কিন্তু প্যাচ মনে হবে এই অধ্যায়ে। তো প্যাচের কিছুই নাই, মানে মনে হবে কি একটার সাথে একটা কি জানি একটা মিল আছে, আবার কি জানি একটা অমিল আছে। মানে মনে হবে কি চালানো যা ক্যাশ মেমো তাই, এরকম কিন্তু মনে হতে পারে। তো কেন মনে হয় এটার পার্থক্য আমি আজকে দেখাই দিই। দেখো চালান কি, আগে বোঝার চেষ্টা করো চালান কি। চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল। পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল হলো চালান। মানে চালান দিয়ে, চালানে কি কি থাকে, একজন বিক্রেতা তার ক্রেতাকে দেওয়ার সময় পণ্যের বিবরণ অনুযায়ী, ভালো করে পণ্যের বিবরণ অনুযায়ী বিক্রেতাকে সেটা ইস্যু করবে, মানে দিয়ে দেবে সরি, মানে বেশি ভারী ভারী কথা বলবো না, মানে দিয়ে দেবে কিন্তু পণ্যের সকল বিবরণ তাতে লেখা থাকবে, ক্রেতার নাম ঠিকানা সবকিছু লেখা থাকবে কিন্তু। এইটা দিয়ে দিল, এই দিয়ে দেওয়ার কারণে এটা হলো চালান। ওকে, ওকে। এবার পরেরটা কিন্তু থাকে ভাউচার। কি? ভাউচার। তাহলে ভাউচারটা কি? ভাউচারও কিন্তু একটা ক্রয় বিক্রয়ের দলিল। ভাউচার কি? ক্রয় বিক্রয়ের দলিল, কিন্তু একটা কথা এখানে ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো ধরো আমি একজন বিক্রেতা, ধরো তুমি বিক্রেতা, হ্যাঁ আমি তুমি মনে নিজে নিজে ধরো, ধরো আমি একজন বিক্রেতা, আমি কি করব, পণ্য বিক্রি করলাম, এই পণ্য বিক্রি করার যে বিবরণ যাবতীয় যত ঠিকানা নাম ঠিকানা আছে চালান দিয়ে ইস্যু করে তাকে দিয়ে দিলাম। ওকে। এবার ভাউচার কি? ভাউচার হলো আমি কত টাকার মাল ধরো বিক্রি করলাম, কত টাকার মাল বিক্রি করলাম এই হিসাবটা এই এই বইটার ভিতরে বা এই দলিলটার ভিতরে লিখে রাখি, লিখে একটা রেকর্ড হিসেবে আমার কাছে রেখে দেই, এক কপি পারলে আমি ক্রেতাকে দিয়ে দিলাম। ওইটা হলো কিন্তু ভাউচার। ওকে। এইবার ভাউচার দুই ধরনের, ওই যে ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার। এই ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার কেন বলে? ডেবিট ভাউচার বলে হলো সকল খরচ সমূহের হিসাব প্রস্তুত করার জন্য ডেবিট ভাউচার, আর সকল আয় সমূহের হিসাব প্রস্তুত করার জন্য ক্রেডিট ভাউচার। ওকে। মানে যত ব্যয় আছে সব ব্যয় যাবে ডেবিট ভাউচারে, যত আয় আছে এগুলো সব যাবে ক্রেডিট ভাউচার। ওকে। এবার বাকি থাকে ক্যাশ মেমো। ক্যাশ মেমো অনেকে চালান আর ক্যাশ মেমো কিন্তু একই মনে হয়, একই, ওইটাও যা এটাও তা, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হলো চালান আমি বাকিতে পণ্য ক্রয় বিক্রয়, সরি, চালান আমি বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলেও চালান দিতে পারবো, মানে এই দলিলটা ব্যবহার করা যায়, কিন্তু বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্যাশ মেমো ব্যবহার করা যাবে না। ক্যাশ মেমো শুধু নগদ টাকায় লেনদেনের জন্য একটা মেমো ক্যাশ মেমো দিতে হবে, নগদ টাকায় লেনদেনের জন্য ক্যাশ মেমো দেওয়া হয়। ওকে। এই গেল ক্যাশ মেমো। এবার আরো দুইটা আছে, ডেবিট নোট, ক্রেডিট নোট। এই দুইটা কি? এই দুইটা হলো ধরো আমি, ভালো করে বুঝো কিন্তু এই দুইটা অনেকের কাছে ক্যাশ লাগে, ফেরত দিল আবার ফেরত আসলো, এটা না। আমি ধরো একজন বিক্রেতা, আমি ধরো একজন বিক্রেতা, আমি কি করলাম, 10,000 টাকার পণ্য আমি বিক্রি করলাম, 10,000 টাকার পণ্য কি আমি বিক্রি করে দিলাম। এইবার ওই ক্রেতা দেখলো যে 10,000 টাকার ভেতরে 2,000 টাকার পণ্য ভালো না, সে কি করবে, ওইটা আমার কাছে ফেরত পাঠাবে ডেবিট নোটের মাধ্যমে। কি করার জন্য? ডেবিট নোট আমার কাছে যদি ফেরত পাঠায়। ওকে। এইবার আমি কি করব, আমি ওই তাকে ক্রেডিট নোট দিব, তাকে কি করব, ক্রেডিট নোট দিব। এই ক্রেডিট নোটের মাধ্যমে আমি তার অ্যাকাউন্টে টাকা কমাবো, আমি তার অ্যাকাউন্টে কি টাকা কমাবো, আর সে আমাকে তার টাকা কমানোর জন্য, মানে আমি যে হিসাবটা রাখছিলাম ওই হিসাবে তো আমাকে সে ফেরত পাঠাচ্ছে, সে ফেরত পাঠাচ্ছে না, এই কারণে সে 2,000 টাকা কমানোর জন্য আমাকে বলবে, মানে আমি যাতে 2,000 টাকা তার কাছ থেকে, মানে তাকে কমাই, ফেরত নিই আমি যাতে মালটা। ওকে। মানে যদি পণ্য ফেরত আসে আর পণ্য ফেরত দেওয়া হয়, এই বিষয়টা যদি একটু পার্থক্য কেউ করতে পারে তাহলে ডেবিট নোট আর ক্রেডিট নোট সে করতে পারবে। তো যদি কোনো এই অধ্যায়ে আর কোনো বিষয়ে সমস্যা থাকে আমাকে কমেন্টে বলবা, আমি অবশ্যই তাকে সমাধান
করিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি না বলো তাইলে কিন্তু হবে না। আমি প্রত্যেকটা বইয়ের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা কথাকে সহজ ভাষায় কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকল বিষয়টাকে আমি হ্যান্ডেল করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।